স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে বলে জানিয়েছে আইএসপিআর। গত 8 মার্চ থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। এরই মধ্যে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার শিশুটিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই দিনই রাতেই তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার হন ওই শিশু। এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা। এই মামলায় 4 আসামি রিমান্ডে রয়েছে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটি মারা গিয়েছে। আইএসপিআর এই বিষয়ে কি জানিয়েছে, আর বিচার প্রক্রিয়ার বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? তানিয়া, আইএসপিআর যেটি জানিয়েছে যে আজকে বেলা 1টার সময় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও কিন্তু আইএসপিআর এর আগেও জানিয়েছিল যে শিশুটির অবস্থা সংকটাপন্ন এবং আমরা যদি বলি বুধবার অর্থাৎ গতকাল রাতেও সেনাবাহিনীর যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানেও শিশুটির শারীরিক অবস্থা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছিল এবং আমরা যেটি জানি যে গতকাল বুধবার শিশুটির 4বার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং 4বারই স্থিতিশীল করা গিয়েছিল। পাশাপাশি তার আরও বেশ কিছু শারীরিক জটিলতার কথা তারা তাদের সেই ভেরিফাইড যে পেজ সেখানে জানিয়েছিল। এছাড়া যেহেতু শিশুটির গলায় দাগ ছিল, অর্থাৎ তাকে মেরে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল, পাশাপাশি তার শরীরে জখম ছিল, আরও বেশ কিছু শারীরিক জটিলতা ছিল। এই জটিলতা যদি আমি একটু পেছনে একটু আপনাকে বলতে চাই, সেটা হলো যে 5 মার্চের ঘটনা। 6 মার্চে শিশুটি কিন্তু তখনও কথা বলতে পারছিল। তাকে যদি সাথে সাথে ভালো কোনো চিকিৎসা দেওয়া যেত, সেই জায়গাটিতে কিন্তু একটু গাফিলতি আছে এবং পরবর্তীতে আমরা যখন জানি যে তাকে ফরিদপুরে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং তাকে এছাড়াও স্থানীয়ভাবে তাকে নানা রকম চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, তখন কিন্তু শিশুটি অচেতন ছিল। এরপরে শিশুটির আর জ্ঞান ফেরেনি, অর্থাৎ গত বৃহস্পতিবার। শুক্রবারে ঢাকা মেডিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে যখন তার অবস্থার অবনতি হয়, পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত শিশুটির কিন্তু আসলে আর জ্ঞান ফেরেনি এবং তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল যেমন বোর্ড গঠন করেছিল, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেটি ঢাকা মেডিকেলের পক্ষ থেকে জানতে পেরেছি এবং আইএসপিআর বা সেনাবাহিনী ভেরিফাইড পেজের মাধ্যমে যে তথ্যটি জানানো হয়েছে সেখানেও আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। পাশাপাশি কালকে অর্থাৎ গতকালকে বুধবার রাতে যেটি আমরা জানতে পেরেছি যে তার লবণের স্বল্পতার কারণে কিন্তু শরীরে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছিল, এই জন্য ডায়ালাইসিস করতে হয়েছে। পাশাপাশি আরও যে জটিলতাগুলো ছিল এর কারণে তার কিন্তু যে রক্তচাপ এটি 40 থেকে 60 পর্যন্ত ছিল, কখনো নেমে যাচ্ছিল। সব কিছু মিলিয়ে সেনাবাহিনী এবং তাদের ভেরিফাইড পেজ এবং আইএসপি যেটি বলেছে তারা সর্বোচ্চ চেষ্টা করছিলেন, কিন্তু সেই জায়গা থেকে আসলে আজকে 1টার সময় তাকে আর বাঁচানো যায়নি এবং আজকেও তার 2বার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল এবং শেষবার আসলে তাকে আর স্থিতিশীল আনা যায়নি, তার যে হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল। আর এর পাশাপাশি আপনি প্রশ্ন করেছেন বিচার প্রক্রিয়া কিন্তু শিশুটির মা মামলা করেছেন এবং নারী ও শিশু নির্যাতন মামলা, এবং এই মামলাতে কিন্তু তার যে দুলাভাই এবং ধারণা করা হয় বা বলা হয়েছে যে দুলাভাইয়ের সহযোগিতায় বোনের শ্বশুরের মাধ্যমে শিশুটি আসলে ধর্ষণের শিকার হয়েছে। এতে শাশুড়ি এবং বোনের যে ভাসুর তাকে অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং যেহেতু এটি খুব একটি স্পর্শকাতর বিষয় এবং সারা দেশে এটি নিয়ে আলোচনা চলছে, সেই জায়গা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা প্রাথমিকভাবে যেটি জানি যে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এই তার বোনের শ্বশুর এবং এতে তার বোনের স্বামী এবং ভাসুর যে সহযোগিতা করেছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ, এটা আমরা জানতে পেরেছি এবং
যেহেতু তারা রিমান্ডে আছেন, পরবর্তীতে হয়তো আরও তথ্য জানা যাবে। এবং সারা দেশই যেহেতু এটি নিয়ে আসলে সোচ্চার ছিল এমন একটি নির্মম ঘটনা, এবং শিশুটি কিন্তু গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবারে জ্ঞান ফেরেনি। অর্থাৎ এই যে দীর্ঘ একটা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই, এবং চিকিৎসকরা কিন্তু ঢাকা মেডিকেলের কথা যদি বলি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং তার চিকিৎসার সবশেষ কি করা যায় এই জন্য কিন্তু মেডিকেল বোর্ডও গঠন করেছিল ঢাকা মেডিকেল কলেজ। সব কিছু মিলিয়ে আসলে সারা দেশের কিন্তু একটি যদি বিচার প্রক্রিয়ার যে কথাটি বলছেন, সারা দেশের চোখ কিন্তু এই বিচার প্রক্রিয়ার দিকে আছে। এবং শিশু ধর্ষণ শুধু এই শিশুটি না, এই ঘটনাকে প্রেক্ষাপটে কিন্তু ধর্ষকদের সর্বোচ্চ যে বিচার, সেরকম একটা আন্দোলন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, আমি দুঃখিত, কলেজের কথা যদি বলি, এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ, এই যে আন্দোলন, বিচার প্রক্রিয়ার জন্য কিন্তু আন্দোলন। এখন যেহেতু বিচারটি তারা রিমান্ডে আছেন, 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, হয়তোবা পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তো তা নিয়ে যদি আপনার আর কিছু জানার থাকে। উনি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সীমানা নির্ধারণের স্বাধীন কমিশন গঠন, ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা এবং স্থানীয় সরকার নির্বাচন আগে সহ বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদনের সাথে একমত প্রকাশ না করে 48 ঘন্টার মধ্যে ঐক্যমত্য কমিশনকে চিঠি দেবে বলে জানিয়েছে ইসি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দরা। তারা জানান, মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার 3 ঘন্টা অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনের পূর্ববৎ ফিরিয়ে আনার জন্য আমরা বলেছি। যদি ওই সময়ের মধ্যে আমরা কোনো কার্যকর পদক্ষেপ না দেখি, তাহলে 19 তারিখ সারা দেশে নির্বাচন অফিস এবং সচিবালয় এনআইডিতে আমরা অর্ধদিবস অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করব 9টা থেকে 12টা পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন, বেতন পাবেন 10ম গ্রেডে, রায় দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন 2014 সালের 9 মার্চ থেকে এই মর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন শিক্ষকরা। সর্বোচ্চ আদালতের রায়ে সন্তোষ জানিয়েছেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো। এ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ গড়ায় আইনি লড়াইয়ে 2019 সালে এসে 10ম গ্রেডের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত, কিন্তু এ রায় 6 বছরও কার্যকর হয়নি। বৃহস্পতিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও 10ম গ্রেডের সুযোগ সুবিধা দেওয়ার রায় দেন আপিল বিভাগ, যা কার্যকর হবে 2014 সালের 9 মার্চ থেকে। দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। জাতীয় নির্বাচনে এই শিক্ষকরা ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। বিগত নির্বাচনগুলোতে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। রিটকারী আইনজীবীর প্রত্যাশা তারা যেন এখন থেকে সুষ্ঠু ভোট নিশ্চিতে কাজ করেন। অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসেবে। আদালতে আসা শিক্ষকরাও ভবিষ্যতে কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেন। আমরা 5ই আগস্টকে স্মরণ করি, আমরা সেই শহীদদেরকে স্মরণ করি যাদের জন্য আজকে এই দিনটা এসছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। 2018 সালের 4 মার্চ হাইকোর্টে এই রিট আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি সহ 45 জন শিক্ষক। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স 32 বছর। এটাকে 2 বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স 34 করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবেন। সরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা গতকালের আন্দোলন থেকে সরে এসেছে। চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। 1 সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হবে বলেও জানান অধ্যাপক সায়েদুর রহমান। অবশ্যই চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতনের প্রস্তাবনা আমরা বেসরকারি যে সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে তাদের মালিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অতি সত্বর আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসকদের জন্য এবং চিকিৎসক সহায়ক অন্যান্য নার্সদের জন্য আমরা চেষ্টা করব। আমরা আশাবাদী যে আমরা একটি সর্বনিম্ন পে স্কেল নয়, কিন্তু আমরা একটি সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব অল্প দিনের মধ্যেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে বিকালে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। ওই দিন 1 লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইফতার করবেন। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। ওই দিনই ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একই দিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গুতেরেস। আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে মতভেদ তৈরি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শিক্ষার্থীদের নতুন দলের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বলেন, মতের ভিন্ন থাকতে পারে, তবে নিজেদের মধ্যে সমালোচনা করতে গিয়ে যেন ঐক্য নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত 3 জন প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার ও বিচারের দাবিও জানান তিনি। আমরা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শুনেছি, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে যে অগ্নিঝরা বক্তব্য, সারা দেশে মানববন্ধন অবস্থান কর্মসূচি, এই বিষয়টুকু সরকার আরো সন্তুষ্টির সহিত যদি ব্যবস্থা গ্রহণ করতেন, মানুষ খুশি হতো। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। পরে এই বিষয়ে আদেশ দেবেন আদালত। মামলাটিতে মোট 287 জন সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি হয়। এদিন সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। অত্যন্ত স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং কর্তৃপক্ষেরও কোনো ধরনের প্রভাব ব্যতি রেখে নিরপেক্ষ সুন্দরভাবে বিচার কার্য চলছে এবং আশা করি যে ফয়সালা আসে এটা অত্যন্ত ন্যায়ভিত্তিক হবে। মেজর সাইদ খান হত্যা মামলায় যে বক্তব্য তিনি আগে রেখেছিলেন, আজকে আদালতে এসে তিনি ভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। তাতে করে আজকে আসামিরা তার এই সাক্ষীর মধ্য দিয়ে আমরা উপকৃত হয়েছি। আজকের ট্রায়াল কোর্ট বিজ্ঞ আদালত 178 জনকে জামিন দিয়েছেন। তার মানে হচ্ছে যে অন্তত খালাস পাওয়া, উভয় আদালত থেকে খালাস পাওয়া আরো 100 জন এখনো বেরোতে পারেনি। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 1 দফা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 7 দিন মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। সবশেষ গত 12 জানুয়ারি মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছিল। দেশের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দেশ জুড়ে যৌথ অভিযান চলছে, যেখানে বড় ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। এসব বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তাদের উপরের পদমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।
এবারে অর্থ বাণিজ্য সংবাদ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সুযোগ নিচ্ছেন নতুন নোটের ব্যাপারীরা। রাজধানীর টাকার হাটগুলোতে এরই মধ্যে চড়া নতুন নোটের বাজার। বাংলাদেশ ব্যাংক বলছে পুরনো ডিজাইনের কোনো নোট বাজারে ছাড়া হবে না। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে টাকায় রাখা হবে জুলাই বিপ্লবের ছবি, যা পাওয়া যাবে আগামী মে মাসে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। নতুন পোশাক আর নতুন নোট, এই দুই ছাড়া যেন জমে না বাঙালির ঈদ। তাই তো প্রতি বছর ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যা লেনদেন হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এবারও শুরুতে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত থাকলেও পরে সেখান থেকে সরে এসেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। পুরনো ডিজাইনের তথা শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট লেনদেন না করতে দেয়া হয় নির্দেশনা। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে চড়া দামে কেনাবেচা হচ্ছে নতুন টাকা। গুলিস্তান ও মতিঝিলের টাকার হাট ঘুরে দেখা গেছে 10 ও 20 টাকার প্রতি বান্ডিলে ক্রেতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা। মানে এক বান্ডিল 10 টাকা নোট দিয়ে আমি 350 বা 400 টাকা কিনি, এক বান্ডিল মানে 1000 টাকায় 350 বা 400 টাকা বেশি। এটা তো খুবই মানে একটা মানুষের নাগালের বাইরে জিনিসটা। এগুলো আমাদের যে আগের সংগ্রহগুলো ছিল ওগুলো দ্বারা আমরা চলতেছি। ব্যাংক কিন্তু টোটালি একদম নিষিদ্ধ, কোনো নোট ছাড়তেছে না। 10 জনের দাম শুনে আইটা চলে যায়, এটা তো আমার পুরোটা লাভ দেয়। কিন্তু আমি যেই কোয়ালিটি ভাবে বেচার দরকার ওইভাবে বেচতে পারতেছি না। 10 জনে জিজ্ঞাসা করে একজনে কিনে। বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে যে নতুন নোট আসবে সেখানে যুক্ত হবে জুলাই বিপ্লবের ছবি, থাকবে নতুন গভর্নরের স্বাক্ষরও। ডিনোমিনেশনের নোটগুলো যেগুলো নতুন ডিজাইনে বের হবে সেগুলো আশা বাজারে ঢোকাতে তবে বিলম্বিত হবে। এই জন্য আমরা চাচ্ছি সকল ডিনোমিনেশনের নোটই ফ্রেশ নোট এবং নতুন ডিজাইনের নোট ওটা যাতে বাজারে আসে, ওইটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবারই এক্সপেকটেশন আছে যে এই সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার ইয়েকে মানে ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। নতুন নোট ছাপানোর প্রক্রিয়ায় সাধারণত 18 মাস সময় প্রয়োজন হয়, তবে এবার গভর্নরের নির্দেশে 6 মাসেই তা সম্পন্ন হচ্ছে বলে জানান মুখপাত্র। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।